স্বস্তির নিঃশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় নিলেন লোকসভা নির্বাচনের আগে। তার কারণ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে ইডির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নয় আগামী 10ই জুলাই পর্যন্ত। সুতরাং নির্বাচন যে একেবারে স্বস্তিতে কাটছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সে কথা বলতে আর বাকি নেই। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিবেক দাস। বিবেক, স্বস্তির খবর তাহলে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য? দেখো, এই ব্যাপারে আমি একটা ব্যাপারে একটু তোমার বিরোধিতা করব। স্বস্তি কখনোই তিনি পাবেন না, কারণ নির্বাচন বলে কথা, তৃণমূলের একেবারে যাকে বলা যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেকেন্ড ইন কমান্ড সেনাপতি, এবং তিনি নিজেও ডায়মন্ড হারবারের মতো একটি হাই প্রোফাইল জায়গায় তিনি ভোটে লড়ছেন এবং গোটা রাজ্য জুড়ে তাকে নিয়মিত তাকে প্রচার কার্যে অংশ নিতে হবে, ফলে স্বস্তি তার নেই। হ্যাঁ, যেটা তুমি বলছো যে স্বস্তির নিঃশ্বাস, যে কারণে তুমি বলছো, অর্থাৎ ইডি তাকে কোনো সমন পাঠাতে পারবে না, তাকে ডেকে পাঠাতে পারবে না। আপাতত সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ পাওয়া গিয়েছে সেই নির্দেশ অনুযায়ী যেটা জানা যাচ্ছে এখন অবধি সূত্র মারফত, যে অভিষেকের যারা আইনজীবী ছিলেন তারা এটা বারবার বলেছেন যে বিভিন্ন ক্ষেত্রে যতবার তাকে ডাকা হয়েছে তিনি গিয়েছেন, এবং তার স্ত্রী অর্থাৎ রুজিরা ব্যানার্জি, তাকেও যখন ডাকা হয়েছে তারা পৌঁছেছেন, তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সব ক্ষেত্রে। এবং সেই কথাগুলোকে মাথায় রেখে এখন যেহেতু সামনে নির্বাচন রয়েছে, নির্বাচনী কাজে তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, এবং তিনি এক্সিস্টিং তিনি সাংসদ, এবং তিনি আবারও সেখান থেকে কন্টেস্ট করছেন। তো এই সব দিকের কথা মাথায় রেখে তারকে যেন আবার কোনো রকমভাবে ডেকে পাঠানো, সমন পাঠানো বা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোনো রকম ডেকে পাঠানোর এই ব্যাপারটা যেন না করা হয়, সেক্ষেত্রে একটা আবেদন করা হয়েছে। এবং সেই আবেদনে সুপ্রিম কোর্ট আবেদনের পক্ষে রায় দিয়ে বলেছে যে আগামী 10ই জুলাই অবধি তাকে কোনো রকমভাবে কোনো কিছুতে ডাক পাঠানো যাবে না। ফলে একদিক দিয়ে তোমার কথা অনুযায়ী স্বস্তির নিঃশ্বাস এটা একদম বলা যেতেই পারে। অন্যদিকে তাকে দেখছি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভিউয়ার্সে বিভিন্ন দিক, কখনো এই জেলায় কখনো ওই জেলায়, এবং সব থেকে স্পর্শকাতর এই মুহূর্তে যে জায়গাটা সেটা হচ্ছে সন্দেশখালী, যেটা বসিরহাটের মধ্যে। সেখানে গিয়ে সভা খুব চ্যালেঞ্জিং ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। সেখান থেকে বিরোধীদেরকে একদম এমন কড়া কড়া ভাষায় নিশানা করলেন, বেশ কিছু দাবি করলেন এবং বেশ কিছু প্রত্যাশাও দিলেন। এমন কিছু প্রত্যাশা যেগুলো ভোটের আগে খুবই কার্যকারী। আর তার পরবর্তী কথা হচ্ছে যে যদি তৃণমূল কংগ্রেস সেখানে ফিরে আসে, সেক্ষেত্রে কোন কোন দিকে সুবিধা হবে সেখানকার মানুষের, সে সমস্ত কিছু বললেন, তাই তো? একদমই তাই। প্রথমত একটা নতুন ডেডলাইন তিনি দিয়েছেন 31শে ডিসেম্বর। যদি বসিরহাটের মানুষজন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বা তৃণমূল কংগ্রেস সেখানে জিতে যায়, তাহলে সেক্ষেত্রে তিনি যেটা বলছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে যারা আবাস যোজনার জন্য প্রার্থী বা আবাস যোজনাতে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদেরকে প্রথম দফার টাকা 31শে ডিসেম্বরের মধ্যে সরকার অর্থাৎ রাজ্য সরকার প্রয়োজনে নিজেরা অর্থ সংস্থান করে পৌঁছে দেবে, এরকম একটা আশ্বাস তিনি দিয়েছেন। অপরদিকে তাৎপর্যপূর্ণভাবে শ্বেতা আরেকটা জিনিস, মার্জিন ঠিক করে দেওয়া। আমরা সাধারণত দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন সেলস অফিসের বিভিন্ন সেলস ডিপার্টমেন্ট তারা মার্জিন দিয়ে দেন, তারা একটা টার্গেট দিয়ে দেন। এক্ষেত্রে কিন্তু অনেকটা যেন সেরকম অফিসারের ভূমিকাতেই অবতীর্ণ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 লক্ষের মার্জিন, 4 লক্ষতে তিনি প্যাকেট করবেন, গ্যারেজ করবেন, করে দিল্লি পাঠাবেন, এমন কথাই তিনি বললেন। কোথা থেকে? ডায়মন্ড হারবার থেকে। এবং তিনি আবেদন করলেন বসিরহাটের জনসাধারণকেও যে একই দিনে তাদেরও ভোট, অর্থাৎ আমরা সবাই জানি যে নির্বাচন কমিশন যে দিনক্ষণ ঘোষণা করেছে সেই দিনক্ষণ অনুযায়ী 1 জুন বসিরহাটেরও যেরকম নির্বাচন রয়েছে, বারাসাতেরও নির্বাচন রয়েছে, দমদমের নির্বাচন রয়েছে, এবং সেই সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ আসন বলা যেতে পারে ডায়মন্ড হারবার, সেখানেরও কিন্তু নির্বাচন রয়েছে। ফলে সব দিক থেকে তিনি বলছেন তার আসনে আগের বার 3.5 লাখ মার্জিন ছিল, অর্থাৎ 2019-এ 3.5 লাখ, এবার সেটা 4.5 লাখে তিনি পৌঁছে দেবেন। এবং ডায়মন্ড হারবারের কাছেও তিনি সেরকমই প্রত্যাশা করছেন, সেরকমভাবেই বসিরহাটের কাছেও তিনি সেই একই প্রত্যাশা করছেন, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। সেরকমই প্রত্যাশা করছেন। এবার দেখা যাক যেভাবে চমক তৃণমূল কংগ্রেস যে চমকের কথা বলছেন তাতে করে কতটা কার্যকারী হয়, সেটা তো ভোট ব্যাংক কতটা ভরছে সেটাতেই একেবারে স্পষ্ট হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন চলুন একবার শুনি। ডায়মন্ড হারবারও 1 তারিখ ভোট দেবে, বসিরহাটও 1 তারিখ ভোট দেবে। আমি 4 লক্ষর ব্যবধানে এদেরকে গ্যারেজ করব, বান্ডিল করব, 4 লক্ষের ব্যবধান। আপনাদের ব্যবধান 4 লাখ হবে তো? হবে তো? আগের বার তো 3.5 লাখ ছিল, এবার বাড়বে তো? বাড়বে তো? বাড়বে তো?
শুনলেন আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে আত্মবিশ্বাসী, নিশানায় পুরোপুরি বিরোধীরা, এবং রীতিমতো নির্বাচনী যে চমক, সে চমকের কথা বলছেন। অন্যদিকে স্বস্তিও পেয়েছেন, আর এই স্বস্তি নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন সেটা শুনবো। দেখুন, মহামান্য সুপ্রিম কোর্ট আজ তার রায়ে পরিষ্কার বলে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, তাকে নির্বাচনের আগে আর কোনো রকম ডাকাডাকি করা যাবে না, এবং এ সংক্রান্ত মামলার যে শুনানি সেটা 10ই জুলাই 2024 ফিক্স করেছেন। তার মূল কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি শেষ ডেকেছিল 22 সালের মার্চ মাসে, শ্রীমতী বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল 23 সালের সেপ্টেম্বর মাসে। তারপর থেকে তাদের ডাকাডাকির কোনো বিষয় নেই, এবং তারা দুজনেই কোঅপারেট করেছেন ইডির সঙ্গে। সেটা কিন্তু আজকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, যারা ইডির বিহাফে আজকে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন, তারাও স্বীকার করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় কোঅপারেট করেছেন। ফলে সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে এতে তাড়াহুড়োর আর কোনো কারণ নেই, আর এখন উনি তো ইলেকশনের কাজেও ব্যস্ত থাকবেন মাননীয় সাংসদ। ফলে এই মামলাটি 10ই জুলাই 2024 অর্থাৎ ইলেকশনের পরে নেক্সট ডেট ফিক্স করেছেন সুপ্রিম কোর্ট, এবং তার আগে যে ইন্টারিম অর্ডার ছিল সেটাই জারি থাকবে। অলমোস্ট একই অর্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সচিব সুমিত রায়ের ক্ষেত্রেও কার্যত একই অর্ডারই প্রযোজ্য, এবং 10ই জুলাই 2024 অর্থাৎ ভোটের পর। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন তিনি সবে জড়িত নন, একে তো রাজনৈতিক কারণে ডাকাডাকি হচ্ছে। তো এখন ইলেকশন, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি এখন পুরোদস্তুর ইলেকশন করবেন, এবং সুপ্রিম কোর্ট তারপরে ডেট দিয়েছে। রীতিমতো এই সভা থেকে তিনি শুভেন্দু অধিকারীকেও টার্গেট করলেন। কি বললেন বিবেক বলবে আমাদের। দেখো, আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি শ্বেতা যে শুভেন্দু অধিকারী একটি জনসভাতে বলেছেন যে পশ্চিমবঙ্গে যদি তারা ক্ষমতায় আসেন এবং পশ্চিমবঙ্গে যদি শাসনভার তাদের হাতে আসে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা এই মুহূর্তে 1000 টাকা রয়েছে, আমরা জানি সবাই যে 1 এপ্রিল থেকে বর্ধিত হারে পাওয়া যাবে। 500 যারা পেতেন তারা 1000 টাকা, এবং যারা 1000 পেতেন তারা 1200 টাকা করে পাবেন। সেক্ষেত্রে সেটা বেড়ে হবে 3000 টাকা, এমনটাই শুভেন্দু অধিকারী বলেছেন। এবং তার পাল্টাই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বসিরহাটের সভা থেকে দিয়েছেন। তিনি রীতিমতো চ্যালেঞ্জ করেছেন। তিনি রীতিমতো চ্যালেঞ্জ করে এটা বলেছেন যে যদি যে রাজ্যগুলোতে বিজেপি এখনই ক্ষমতায় আছে, সেখানে যদি কোথাও কোনো একটি রাজ্যে যদি 3000 টাকা করে মহিলাদের এই ভাতা দেওয়া হয়, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। বুঝতে পারছেন ভিউয়ার্স, এতটাই আত্মবিশ্বাসী এবং এতটাই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। রীতিমতো তৃণমূল কংগ্রেসের দিকে যে যে অভিযোগ আসছে, যে যে বান ছুড়ে আসছে, সে সমস্ত কিছুর পাল্টা দিতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে মাঠে নেমেছেন। এবং একসময় কয়েক মাস আগে বিবেক বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খারাপ সম্পর্ক, সব কিছুতে জলাঞ্জলি দিয়ে কিংবা সব কিছুতে জল ঢেলেও বলা যেতে পারে। দেখা যাচ্ছে পুরোপুরি ফর্মে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে চোট পেয়েছেন, তিনি অসুস্থ রয়েছেন, এবং সমস্ত যে কমান্ড কিভাবে নাম্বার 2 সামলাচ্ছেন সেটা কিন্তু প্রত্যক্ষ করছে সবাই। একদমই তাই। রাজনৈতিক মহল কিন্তু পরিষ্কার বলছে এই কথাটা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গেলে তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূলের অন্যতম প্রধান স্তম্ভ, প্রচার পর্বের কাণ্ডারি, তিনি এই মুহূর্তে অসুস্থ। দেখে এসেছি সেই ছবিটাই। হ্যাঁ, এবার তিনি এখন অসুস্থ হয়েছেন। তার সাম্প্রতিক একটি দুর্ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন হোমে রয়েছেন বা ঘরে রয়েছেন, রেস্টে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে একের পর এক সভা, একের পর এক একদম যাকে বলা হয় পূর্ব নির্ধারিত যে অভিষেকের সভা, সেখান থেকে কিন্তু তিনি রীতিমতো একাই যেভাবে চাচা ছোলা ভাষায় বিরোধীদের তুলোধনা করছেন, সেটা কিন্তু সত্যিই কোথাও না কোথাও গিয়ে রাজনৈতিক মহলের মতে তার যে রাজনৈতিক পরিপক্কতা বা অভিজ্ঞতা বা যেটাকে বলা যায় যে দূরদর্শিতা, সেটাকে কোথাও গিয়ে ইঙ্গিত করছে। অর্থাৎ এককালে তাকে যে নতুন বা নবীন বলে যে একটা ব্যঙ্গাত্মক মনোভাব বিরোধীদের একাংশ দেখিয়েছেন, এমনকি শুভেন্দু অধিকারী দেখিয়েছেন, কোথাও না কোথাও গিয়ে ঘুরিয়ে কিন্তু সেই জায়গাটাকেও তিনি জবাব দিচ্ছেন, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক মহল। একেবারে তাই। আর এই জবাব, এই ভোট ব্যাক টানতে কতটা দেখা যেতে পারে যে ফলপ্রসূ হচ্ছে সে তো সময় বলবে। আপনারা বলবেন ভিউয়ার্স, আর অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য আপনাদেরকে করতে হবে সাবস্ক্রাইব। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের,
নজর আমাদের।